মেঘ, বৃষ্টি আর পাহাড়ের মাঝে লুকিয়ে আছে এক অলৌকিক জায়গা, বিশ্বের সর্বোচ্চ গুরুদ্বারা হেমকুণ্ড সাহেব। আজকের এই ট্রেকে আমরা পৌঁছে গিয়েছিলাম সেই পবিত্র ও শান্ত লেকের কাছে। কাছ থেকে দেখেছিলাম বিরল ব্রহ্মকমল ফুলের অপরূপ সৌন্দর্য। ফেরার পথে বৃষ্টি ভেজা এক ছোট্ট চায়ের দোকানে কিছু স্থানীয় মেয়ের সঙ্গে আড্ডায় উঠে এসেছিল এই জায়গার নানা অজানা গল্প। পথে দেখা মিলেছিল কিছু ছোট্ট আদুরে প্রাণীর, আর ছিল কয়েকটি রোমাঞ্চকর মুহূর্ত। কি ইন্টারেস্টিং লাগছে তো? তাহলে চলুন আমাদের সঙ্গে ভার্চুয়ালি এক্সপিরিয়েন্স করতে। শুরু করছি হেমকুণ্ড সাহেব ট্রেকের এই স্মরণীয় যাত্রা। গুড মর্নিং। এখন বাজে সকাল 6:30। আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি রেডি হয়ে হেমকুণ্ড সাহেব ট্রেকের উদ্দেশ্যে, যেটা এখান থেকে প্রায় 6 কিলোমিটার এবং খাড়াই। শুনেছি অনেকটাই টাফ। দেখা যাক কতটা কি সময় লাগে, কতটা কি কষ্ট হয়, সমস্ত ইনফরমেশান তো দিতেই থাকবো। তার আগে ওয়েদারের ব্যাপারে বলি, সকাল থেকেই দেখছি পুরোটাই ক্লাউডি, মাঝে মধ্যে ব্লু স্কাই এর দেখা মিলছে। আশা করছি 7টা-8টার দিকে ক্লিয়ার হবে, প্রত্যেক দিনই হচ্ছে। তার সাথে সাথে তো সমস্ত কিছু নিয়ে নিয়েছি, রেনকোট, ছাতা ফাতা, যা কিছু প্রয়োজনীয়, এবং ব্রেকফাস্টটাও আমরা এখান থেকে প্যাক করিয়ে নিচ্ছি। যাওয়ার পথে দোকান আছে শুনেছি, কিন্তু তাও যেহেতু এটা একটু উঠতে হবে, স্ট্যামিনা লাগবে, পেটে খিদে থাকলে উঠতে কষ্ট হবে, তার জন্য। আর এখন যেখানে দাঁড়িয়ে আছি দেখুন, এখানে হচ্ছে ঘোড়ার পয়েন্ট। এখান থেকে আপনারা যদি চান ঘোড়ায় করে যেতে পারেন হেমকুণ্ড সাহেব ট্রেকে। 2000 টাকা পার পার্সন লাগবে শুধু যাওয়ার জন্য। ফেরার জন্য আবার হয়তো ওরকমই, তবে বার্গেন করে নিতে হবে আপনাদেরকে। তো সমস্ত ইনফরমেশন আস্তে আস্তে দিতে থাকবো, যখন যেটা দেখবো, যখন যেটা শুনবো। এখন আমরা স্টার্টিং পয়েন্টে চলে এসেছি ট্রেকের। যদি এইদিকে যান তাহলে ভ্যালি অফ ফ্লাওয়ার্স ট্রেক করতে পারবেন, আর এদিকে গেলে হেমকুণ্ড সাহেব ট্রেক। আর আমরা ঘাঙ্গেরিয়াতে যে হোটেলে স্টে করছি সেটা এখান থেকে প্রায় 800-900 মিটার দূরে অবস্থিত, একদম গ্রামের শুরুতেই। আপনারা চাইলে কিন্তু ট্রেকিং পয়েন্টের একদম কাছে যে হোটেল, ওগুলো বুক করতে পারেন, তাহলে তাড়াতাড়ি এই জায়গাটায় পৌঁছে যাবেন। আজকে যেহেতু অনেকটা চড়াই যেতে হবে, আমরা এতদিন ব্রেকফাস্ট না করেই ট্রেক করছিলাম। আজকে ব্রেকফাস্ট প্যাক করে নিয়েছিলাম নিচে থেকে, 100 টাকা মাত্র, এইটুকুনি। এখানে প্রত্যেকটা জিনিসের দাম অনেক অনেক বেশি। সানরাইজ হচ্ছে, আর এই জায়গাটা কি অপূর্ব লাগছে। এরকম সৌন্দর্য খুব কম সময়ই আমরা দেখতে পাই, জাস্ট অসাধারণ। এই ফ্রেমটা দেখুন, কি ম্যাজিক্যাল লাগছে। স্নো ক্যাপ মাউন্টেন, ব্লু স্কাই, রোদ বেরোচ্ছে, মানে সানরাইজটা জাস্ট হচ্ছে ফ্রেশ, একদম সানলাইট পড়েছে, জাস্ট অপূর্ব। তার সাথে মেঘগুলো আরও সৌন্দর্যটাকে বাড়িয়ে দিচ্ছে, জাস্ট চোখ ফেরানো যাচ্ছে না, মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে এটাকেই এনজয় করি। ট্রেকের শুরুতেই যদি এমন দৃশ্য চোখের সামনে ধরা দেয়, তাহলে ক্লান্তির কথা আর মনেই থাকে না। নীল আকাশ, মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়, আর তাদের গায়ে ভেসে বেড়ানো সাদা সাদা মেঘ, সবকিছু যেন আমাদের একটাই কথা বলছিল, এগিয়ে চলো। মনে হচ্ছিল প্রকৃতি যেন সাহস যোগাচ্ছে আমাদের গন্তব্যের দিকে আরো এক ধাপ এগিয়ে যাওয়ার জন্য। স্টার্টিং থেকেই এরকম স্টিপ রাস্তা, মানে এরকমই বাঁধানো রয়েছে, রাস্তায় চলতে কোনো অসুবিধা হবে না সেইভাবে, হাঁপিয়ে যাবেন এটুকুই। তবে এই যে ভিউটা পাচ্ছি প্রতিটা মোড়ে মোড়ে, এটা দেখে মন ভরে যাচ্ছে, কষ্টের কথা ভুলে যাচ্ছি। তাছাড়াও যদি কষ্ট হয়, প্রতিটা মোড়েই কিন্তু দেখুন এরকম ভিউ পয়েন্ট টাইপ করে রয়েছে, বসার জায়গা রয়েছে, আপনারা রেস্ট নিয়ে নিয়ে যেতে পারবেন। ওই যে নিচে দেখা যাচ্ছে ঘাঙ্গারিয়া ভিলেজ, ওখান থেকেই আমরা স্টার্ট করেছিলাম ট্রেকটা। আর এই ভিউটা একবার দেখুন, মেঘগুলো জাস্ট অসাম লাগছে। আর আজকে দারুণ ওয়েদার, কিন্তু কালকের থেকেও ভালো ওয়েদার। ভাবছি আজকে ভ্যালি অফ ফ্লাওয়ার্সটা গেলে হয়তো আরও ভালো হতো। এখন বাজে 8:08। যত ওপরে উঠছি রাস্তা কিন্তু স্টিফ হচ্ছে। দেখুন এদিক থেকে পুরোটাই কিন্তু স্টিপ রাস্তা। এই রাস্তায় যাওয়ার পথেও একটা শর্টকাট দেখতে পেয়েছে, এখন না ভাই বোন মিলে যাচ্ছে এইভাবে। বারণ করছি নর্মাল রাস্তায় এসো, ওই দেখুন শর্টকাটটা গিয়ে ওইখানে মিলিত হচ্ছে। সাবধানে ওঠো। বারণ করেছিলাম শর্টকাটে আসতে,
আমরা নর্মাল রাস্তা তোমাদের আগে, ওটো আস্তে আস্তে। এই পুরো মাউন্টেন রেঞ্জটা আমরা দেখতে দেখতে উপরে উঠছি। আর যেরকমটা আপনাদেরকে বলছিলাম যে মোড়ে মোড়ে কিন্তু এরকম দোকান আছে যেখানে টুকটাক খাবার, কোল্ড ড্রিঙ্কস, জলের বোতল বিক্রি হচ্ছে। আর দেখুন আস্তে আস্তে কতটা স্টিফ হচ্ছে রাস্তাটা। এই ট্রেক রুটে কিন্তু শৌচালয় আপনারা পেয়ে যাবেন, তো চিন্তা নেই। যারা হেমকুন্ড সাহেব ট্রেক সার্চ করে আমাদের ব্লগটা পেয়েছেন তাদের জন্য বলে রাখি, আমি সায়ন্তন, আমি পায়েল, আর আপনারা দেখছেন সায়েল স্টোরিজ। আমরা বিভিন্ন অফবিট জায়গা, সেটা ট্রেকিং হতে পারে বা অফরোড হতে পারে, বিভিন্ন রকম অফবিট জায়গা, তার সমস্ত ডিটেল ইনফরমেশন এই চ্যানেলে দিয়ে থাকি। শুধু দেশে না বিদেশেরও অনেক অফবিট জায়গার সন্ধান আমরা দিয়েছি এবং আরও ভবিষ্যতে দিতে থাকবো আপনাদের যদি সাপোর্টটা আমরা পাই। আর আজকের ট্রেকটা আমরা দারুণ এনজয় করছি, শুধুমাত্র এই ওয়েদারটার জন্য কষ্টটা অতটা ফিল করছি না। এমন একটা ওয়েদার, ধরুন জ্যাকেটটা খুলে ফেললে, হালকা পাতলা জ্যাকেট, তখন হালকা হালকা ঠান্ডা লাগবে, আবার যদি জ্যাকেটটা পরেন তাহলে হালকা হালকা গরম লাগবে। বাট এখন এই মুহূর্তে রোদটা বেরিয়েছে, দারুণ লাগছে, দারুণ এনজয় করতে করতে আমরা যাচ্ছি। এরকমভাবে হাঁটতে হাঁটতে আপনাদেরকে ওই উপরে উঠতে হবে, এই পাহাড়ের টপে উঠে নাকি পিছন দিকে আছে যেটা শুনলাম। আর এখান থেকে দেখলে বুঝতে পারবেন রাস্তাটা কীরকমভাবে উঠেছে, এরকম চড়াইটা। দাদা কিরকম লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে? কাল কষ্ট? পর্যন্ত বলছিল আসবো না। কষ্ট ঠিক না, মানে ওঠাটা দেখলে মনে হবে আমি উঠতে পারবো না, বাট বেবি স্টেপস, ওয়ান স্টেপ এট এ টাইম, ইয়েস, আরামসে করা যাবে। এটাই রুলস। তোমাজিৎ, তোমার তো কষ্ট কষ্ট কিছু হচ্ছে না, ও যা ছবি তুলছে, ও সেরা, চলো হিরো। এই জায়গাটা দেখুন কি ভালো লাগছে, মনে হচ্ছে আমি আস্তে আস্তে স্বর্গের দিকে যাচ্ছি। মেঘগুলোকে দেখে আমার ওরকমই ফিল হচ্ছে, অপূর্ব, দারুণ ওয়েদার আজকে, দারুণ। বিশ্বের সব থেকে উচ্চতম গুরুদ্বারাতে আমরা যাচ্ছি, আর ভগবান আমাদের জন্য এই ভিউটা ধরে রেখেছিল আজকে, অসাধারণ লাগছে। মনটা জাস্ট এই মুহূর্তে খুশি হয়ে গেল, কারণ আমি দেখতে পেলাম প্রথমবারের জন্য ব্লু পপি, যেটা আমি ভ্যালি অফ ফ্লাওয়ার্সে ভেবেছিলাম পাবো, পাইনি। এখানে অনেকগুলো আছে ওপরে, কিন্তু বৃষ্টির কারণে একটু হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, বাট কাঁটা আছে গাছটা, আমার কাঁটা লেগে গেল। খুব সুন্দর দেখতে এই ফুলটা, আমার খুব ভালো লাগে, ছবি দেখেছিলাম আগে, দারুণ। হেমকুন্ড সাহেবের এই ট্রেকটায় কি হচ্ছে বলুন তো, 50-60 মিটার আমরা যাচ্ছি, তারপর একটু দাঁড়িয়ে রেস্ট নিচ্ছি, মানে এতটাই স্টিপ, এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়েই যেতে হবে। আর কিছুক্ষণ আগেও ওয়েদারটা কতটা ক্লিয়ার ছিল, এখন পুরোটা দেখুন ফগে ঢেকে গেল, মানে সাদা মেঘে ঢেকে গেল। এটাই কিন্তু মজা, আমরা আজকে 16,000 ফুট উচ্চতায় উঠছি। একটা ছোট্ট টিপ আপনাদেরকে দিয়ে রাখি, যখনই এরকম খাড়াই রাস্তায় উঠবেন তখন দেখুন কিভাবে আমরা হাঁটছি, একবার এদিক একবার ওদিক। যদি আমরা স্ট্রেট হাঁটি সোজা, তাহলে যতটা ডিস্টেন্স কভার করতে পারবো, এইভাবে হাঁটলে কিন্তু আর একটু বেশি ডিস্টেন্স কভার করতে পারছি আমরা। এটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, ট্রাই করে দেখবেন এখানে এলে। রাস্তায় আস্তে আস্তে আরও একটা শর্টকাট, যে ও যাচ্ছে, এবারে ওর নেই সিনে। তুমি শর্টকাট দিয়ে এলে, আমরা লং কাট দিয়ে এলাম, একই আমাদের থেকে পরে পৌঁছালো। ছি 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 ছি, শর্টকাটগুলো ভালো না, মানে অনেকটাই টাফ, একবার গিয়ে আমি বুঝেছি, একদমই নেবেন না। এটা না নেওয়াই ভালো। আমরা 3 ঘন্টায় 3 কিলোমিটার ট্রেক কমপ্লিট করলাম, আর 3 কিলোমিটারই বাকি রয়েছে। একটা আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, সবাই বলেছিল যে এই ট্রেকটা খুব কঠিন, আমার ভীষণ কঠিন লাগেনি, শুধু একটাই কি আস্তে আস্তে কন্টিনিউয়াসলি আপনাকে পা ফেলে ফেলে এগিয়ে যেতে হবে। আমার এটা মনে হয়েছে কেন কঠিন বলেছে, কারণ এই ট্রেক রুটটা মোটামুটি কম বেশি আপনি একই রকম ভিউ পেতে থাকবেন, তার জন্য হয়তো একটু মনোটোনাস লাগে, তার জন্য মনে হয় কষ্ট বেশি হচ্ছে, মানে কষ্টটার দিকে মনটা চলে যায়। আর ভ্যালি অফ ফ্লাওয়ার্সটা
প্রতিটা কর্নারে প্রতিটা সেকেন্ডে আলাদা আলাদা ফ্রেম এবং এত সুন্দর, এত ছবি তোলার জায়গা। তো আমার মনে হয় ওটাতে মানে মনটা ওই দিকে চলে যায়, কষ্টের দিকে একটু কম হয়। তার জন্য হয়তো হতে পারে যে ওটাকে অনেক ইজি লাগে, এটাকে কম লাগে। কারণ এখানে আমরা 3 ঘন্টায় 3 কিলোমিটার চলে এসেছি। কালকে আমরা 4 কিলোমিটার ট্রেক কমপ্লিট করেছি 5 ঘন্টায়, যদিও পুরোটা একটানা হাঁটিনি, প্রচুর ভিডিও ফটো তুলতে তুলতে। তো খুব একটাও কিন্তু আমার টাফ লাগছে না। 10:30 বাজে, আর কিছুক্ষণ গেলেই আমরা 4 কিলোমিটার কমপ্লিট করব। তার আগেই এখানে একটা সুন্দর ওয়াটারফলস, চারদিকটা পুরোটাই মেঘে ঢেকে গেছে, তার জন্য বোঝাতে পারছি না। এই দেখুন, এখান দিয়ে সোজা নেমে গেছে জলটা। এই যে ওপরে যে জায়গাটা বরফ জমে আছে ওটা গ্লেশিয়ার, আমাদেরকে এই জলটা ক্রস করে আসতে হলো। কিছুটা ওপরে উঠে আসার পরে দেখুন পুরো গ্লেশিয়ারটা ভালোভাবে বোঝা যাচ্ছে, অনেক নোংরা হয়ে আছে বৃষ্টির জন্য। বেসিক্যালি 1 মাস বা 2 মাস আগে এলে হয়তো ফ্রেশ বরফটা পাওয়া যেত, বাট দেখুন যতটা দেখতে পাওয়া যাচ্ছে পুরোটাই কিন্তু বরফ। 3 কিলোমিটার ট্রেকটা কমপ্লিট করার পরই কিন্তু দেখবেন পায়ের স্টেপ আস্তে আস্তে ছোট হচ্ছে, পা ভারী হচ্ছে। আর 4 কিলোমিটার প্রায় চলেই এসেছি আমরা, মানে ভালো রকম স্টিপ। 2 রকম রাস্তা আছে, একটা হচ্ছে সিঁড়ি আছে, সেটাতে আপনাদেরকে কষ্ট করে সিঁড়ি দিয়ে উঠতে হবে। আর এক রকম রাস্তা হচ্ছে এরকম, মানে সিঁড়ি নেই বাট স্টিপ, বুঝতে পারছেন? এরকম গিয়ে আবার এরকম উঠবো, তো ভালোই কিন্তু কষ্ট হচ্ছে। মাঝে মধ্যেই রেস্ট নিয়ে নিয়ে যাচ্ছি। একটা খুব ইম্পর্টেন্ট টিপ দিচ্ছি, অবশ্যই সাথে ওআরএস বা ওয়ালাইট, যেটা জলের মধ্যে গুলে খায়, এটা রাখবেন। ইনস্ট্যান্ট এনার্জি পাচ্ছি, এটা দারুণ কাজ করছে এখানে। আর একটা কথা বলে রাখি, যে যদি জল ক্যারি করতে না পারেন তাহলে মনে রাখবেন ওপরে 1 লিটার জলের দাম 70 টাকা, তো বেশ কস্টলি। যে কোনো খাবারই খান না কেন এখানে ভীষণ কস্টলি। তো চেষ্টা করবেন একটা ব্যাগের মধ্যে একটু ড্রাই ফ্রুটস বা কাজু, পেস্তা, বাদাম এই সমস্ত ক্যারি করতে, জলও ক্যারি করার চেষ্টা করবেন, তাহলে কিছুটা খরচ আপনাদের বাঁচবে। ভ্যালি অফ ফ্লাওয়ার্স আর হেমকুন্ড সাহেব এই দুটো ট্রেকের মধ্যে একটা মেজর ডিফারেন্স হচ্ছে, ভ্যালি অফ ফ্লাওয়ার্সের রাস্তায় কোনো রকম কোনো খাবার পাওয়া যায় না, জল পাওয়া যায় না, কিন্তু এই ট্রেকে পাওয়া যায়। দেখুন এরকম অনেক দোকান আছে যেখানে 1 লিটার জলের দাম 80 টাকা নেবে, তার সাথে কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে বিস্কিটস, চিপসের প্যাকেট, এখানে ম্যাগি, পরোটা, চা, কফি এই সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। আমরা এখানে একটু বসেছি, একটা বিস্কিটের প্যাকেট নিয়েছি, 2টো চা খাবো, খেয়ে তারপর আবার এখান থেকে বেরোবো, কারণ না খেলে এনার্জি পাচ্ছি না ওখানে যাওয়া। হাঁটতে হাঁটতে এমন একটা পয়েন্টে এসে পৌঁছালাম যে পয়েন্ট থেকে 2টো রাস্তা চলে যাচ্ছে। আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে শর্টকাট, পুরোটাই দেখুন সিঁড়ি। 1 কিলোমিটার রাস্তা যেতে মোটামুটি সময় লাগবে আধ ঘন্টা, যেটা লোকালদের মুখে শুনলাম। আর একটা রাস্তা হচ্ছে এটা 1.5 কিলোমিটার, যেতে হয়তো আরেকটু বেশি সময় লাগবে, বাট এটাতে উঠতে যতটা কষ্ট হবে এটাতে কিন্তু ততটা কষ্ট হবে না। তো আমরা শর্টকাটটা দিয়ে যাচ্ছি না, আপনাদের যাওয়ার ইচ্ছা যেতে পারেন, আমরা এটা দিয়েই যাচ্ছি, এটা আমরা রেকমেন্ড করছি না। এই শর্টকাটটা দিয়ে গেলে এই ওয়াটারফলসের সামনে হয়তো 1-2টো ছবি তুলতে পারবেন, বাট বেকার কষ্ট করে না লাভ নেই এতটা উঁচুতে যাওয়ার। এক্স্যাক্টলি 11:36, রোদের দেখা পাওয়া যাচ্ছে। আর এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেই ডান দিকে চোখে পড়লো হেলিপ্যাড এখানকার। এই ট্রেক রুটে তো অনেক ব্লু পপি আমরা দেখেছি, খুব ভালো লাগছে দেখতে। তার সাথে সাথে এখানে আসার পর দেখছি এই যে ভ্যালি টাইপ জায়গাগুলো রয়েছে, এখানে অনেক সাদা, হলুদ, গোলাপি, তারপর যদি আপনারা এই দিকটায় দেখেন, এই নিচের দিকটায়, এখানে দেখুন অনেকটা ভালো বোঝা যাচ্ছে হলুদ গোলাপি ফুলগুলো অনেকটা হয়ে রয়েছে। এই ফুলগুলো, এর মধ্যে কিছু কিছু ফুল আমরা কালকে ওখানে দেখেছি ভ্যালি অফ ফ্লাওয়ার্সে, এই লালটা হলো সব কটাই দেখেছি ওখানে, এখানেও রয়েছে, বেশ ভালো লাগছে। এক্স্যাক্টলি 12টা বাজে আমরা এসে পৌঁছালাম এমন একটা পয়েন্টে যেখান থেকে হেমকুন্ড সাহেব আর 1 কিলোমিটার। এখানে রাস্তাটা একবার দেখুন, পুরোটাই চড়াই, এখানেও কিন্তু সিঁড়ি সিঁড়ি মতো। ওই যে আবার ওখানটা দেখতে পাচ্ছি একটু প্লেন রাস্তা আছে। ফাইনালি আর 1 কিলোমিটার, ভেবেও আনন্দ লাগছে। আপনারা ঘোড়ার গতিবিধিটা লক্ষ্য করুন, দেখবেন একবার এদিকে আসছে আবার এদিকে আসছে।
ঠিক যেরকমটা বলছিলাম, রেস্ট নিচ্ছে, থাক গিয়া বেচারা। এক্স্যাক্টলি 12:27 আমরা গুরুদ্বারার খুব কাছে পৌঁছে গেছি, মানে এতটাই কাছে পৌঁছে গেছি প্রেয়ারের আওয়াজ কানে ভেসে আসছে, শুনতে পাচ্ছেন? আর একটা কথা বলে দিই, বৃষ্টি কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। অবশ্যই ছাতা এবং রেনকোট দুটোই ক্যারি করবেন। আর এর আগের ব্লগেও বলেছি যে যত তাড়াতাড়ি পারবেন তত তাড়াতাড়ি স্টার্ট করবেন, কারণ এতটা ওপরে কখন কি ওয়েদার চেঞ্জ হয়ে যায় কিচ্ছু বলা যায় না। তার সাথে আরেকটা জিনিস দেখাই, যে শর্টকাটটা দেখিয়েছিলাম ওটা দেখুন, ওখান দিয়ে উঠে ওখানে জয়েন হচ্ছে। আর আমাদের ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে এটা। এখানে রাস্তার কিছুটা কাজ হচ্ছে, তবে এই যে রাস্তাটা এটা কিন্তু বেশ খাড়াই, মানে আমরা ভালোই হাঁপিয়ে যাচ্ছি আর কি। তবে মনের মধ্যে পুরো জোর চলে এসেছে, কারণ কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব বিশ্বের সবথেকে উচ্চতম গুরুদ্বারাতে। আপনারা যদি ঘোড়ায় করে আসেন, এই হচ্ছে ঘোড়াদের শেল্টার, এখানে একটা আছে আর সামনে আরও একটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এদের থেকে সত্যিই পেয়েছে। কিছুক্ষণ আগে জাস্ট পায়েলকে ঠেলে ফেলে দিত, এরকমভাবে গেল। ওখানে রাস্তাটা দেখুন, নিজেই বুঝতে পারবেন কতটা ওখানে খাড়াই, দেখতে পাচ্ছেন? মানে পড়লে যথেষ্ট লাগবে। হ্যাঁ একদম, সবসময় এদিকে সাইড দেবেন ওদেরকে, ওরাও সেফ আপনারাও সেফ। আর সামনেই হচ্ছে গুরুদ্বারা, চলেই এসেছি, বৃষ্টিটাও থেমে গেছে। চলুন যাই ভেতরে। ক্যালেন্ডার বলছে 2 অগাস্ট, ঘড়ির কাঁটা বলছে 12:36। ফাইনালি আমরা পৌঁছে গেছি হেমকুন্ড সাহেব। অসাধারণ একটা অনুভূতি, এখানে না এলে বিশ্বাস করতে পারবেন না, যেটা থাকান ছিল, কষ্ট হচ্ছিল, সমস্ত কষ্ট যেন নিমেষে দূর হয়ে গেল। প্রায় 15,000 ফুট উচ্চতায় পাহাড়ে ঘেরা এক পবিত্র লেকের ধারে দাঁড়িয়ে রয়েছে বিশ্বের সর্বোচ্চ গুরুদ্বারা হেমকুন্ড সাহেব। চারপাশ তখন সাদা মেঘে ঢাকা, যেন প্রকৃতি নিজেই এক রহস্যময় আবরণ তৈরি করেছে। আর সেই সময় লেকের ধারে চোখে পড়ল হিমালয়ের অতি বিরল ও পবিত্র ফুল ব্রহ্মকমল। বিশ্বাস করা হয় যে শিখদের দশম গুরু, গুরু গোবিন্দ সিং, তার পূর্বজন্মে এই স্থানেই নাকি ধ্যান করেছিলেন। শুধু গুরুদ্বারাই নয়, হেমকুণ্ডের পাশে রয়েছে লক্ষণ মন্দির এবং একটি শিব মন্দিরও। এখানে এলে মন একদম শান্ত হয়ে যাবে। যেরকমটা দেখলেন যে ওয়েদারটা যেহেতু খারাপ হয়ে গেছে, তাই লেকটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না। প্রথমে আমরা এখানে জুতো খুললাম, তারপরে দর্শন করলাম, এখানে একটা মন্দিরও আছে সেটাও দর্শন করলাম। তো সব মিলিয়ে আমাদের এখানে যে দর্শন, যে যার জন্য মানুষ আসেন, সেটা কমপ্লিট হয়েছে। প্লাস সাথে সাথে এখানে দেখুন লেকের পাশাপাশি অনেক ব্রহ্মকমল দেখতে পাবেন। এগুলো অনেকটা বড়, অনেক দিন হয়েছে ফুটে আছে। খুব ভালো লাগলো এখানে এখানে এলে অবশ্যই দেখবেন মন একদম শান্ত হয়ে যাবে। ভীষণ পিসফুল একটা প্লেস। এরপর আমরা হয়তো এখন একটু যাব, লঙ্গর খাবো, তারপর এখান থেকে আবার বেরোবো। এখন সময় হচ্ছে 1:17। লঙ্গরের প্রসাদ গ্রহণ করার পর যখন হ্রদের সামনে এসে দাঁড়ালাম, তখন চোখের সামনে যে দৃশ্য ধরা দিল তা ভাষায় প্রকাশ করা বেজায় কঠিন। ধীরে ধীরে মেঘ সরে যেতে শুরু করলো, আর তার সাথে সাথেই প্রকাশ হলো হেমকুণ্ডের সেই অপূর্ব রূপ। শান্ত নীল জল, চারপাশে পাহাড় আর মেঘের এই খেলা। উফ, মুহূর্তটা যেন স্বপ্নের মতো লাগছিল। এমন দৃশ্য হয়তো ছবিতে দেখা যায়, ভিডিওতে দেখা যায়, কিন্তু নিজের চোখে দেখার অনুভূতিটা সম্পূর্ণ আলাদা। আর ইচ্ছে করলে আপনিও এই পবিত্র জলে স্নান করতে পারেন। 2:30 বাজে, আমরা গুরুদ্বারা থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে লঙ্গর খেলাম, খিচুড়ি খুব সুন্দর খেতে, তার সাথে সুজির হালুয়া যেটা দেওয়া হয় ওটা জাস্ট ফাটাফাটি আছে। এখানে ওয়াশরুমের কিন্তু ব্যবস্থা আছে, কোনো অসুবিধে নেই। এবার নাওয়ার পালা। ফেরার পথে একটা জিনিস দেখাই, দেখুন কত ব্রহ্মকমল হয়ে রয়েছে। আমি একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। যখন গিয়েছিলাম তখন অ্যাকচুয়ালি ফগে ঢাকা ছিল, তার জন্য। হ্যাঁ এক্স্যাক্টলি, এখানটা দেখুন, দেখতে পাচ্ছেন? আরও জুম করছি আপনাদের জন্য, দেখুন। উরে বাবা, এটার জন্যই কিন্তু এই ট্রেকটা করা, এই সময় করা অ্যাকচুয়ালি। তো ফাইনালি আমরা পেয়েছি পুরোটা। হ্যাঁ ওখানটা দেখুন কতগুলো, আরও জুম করছি। দারুণ লাগছে সিরিয়াসলি, মানে এটা দেখা ভাগ্যের ব্যাপার একদম। ফেরার পথে পেলাম, বলো। আসার পথে আরো একটা ব্রহ্মকমল দেখতে পেয়েছি। তমজিৎ গেছে ওখানে ছবি তুলতে, ওর লাঠিটাও এখানে পড়ে গেছে। চারদিকে যা ফগি ওয়েদার।
যাও তোলো। যা লেফট যা তমজিৎ। আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। এই প্রাণীগুলো কি প্রাণী জানি না, দারুণ কিউট দেখতে। এই দেখুন, এই দেখুন, দেখতে পাচ্ছেন? মুখ বার করছে। এখানে 2-3টে আছে। এই যে এই যে, কি কিউট দেখতে এটা। এই যা, এই দেখুন, এই মুখ বার করছে, কি সুন্দর, হেভি কিউট দেখতে এরা। বিস্কিট দিকে বলতে পাবে, হ্যাঁ বিস্কিট, বিস্কিট নেই, কিন্তু কিচ্ছু নেই আমাদের কাছে। টুক করে ঢুকে যাচ্ছে। আসার পথে এনাদের সাথে আলাপ হলো। এনারা হচ্ছেন লোকাল, এনারা নিয়ে এসছেন ব্রহ্মকমল। অনেক উঁচু থেকে তুলে এনেছেন। ওয়াও, মানে হাতে দিয়ে একটা অন্যরকম ফিল। ওয়াও, दारुण। আলাদাই ব্যাপার রয়েছে। अच्छा, आप तो यहाँ लोकल हो। वैली ऑफ फ्लावर्स में सबसे ज्यादा फूल कब खिलती है? कौन सा महीने, कौन सा डेट ऐसा? अभी अगस्त चल रहा है तो अभी अभी खिलना शुरू हो चुके हैं ओके, वो फूल। हाँ तो अगस्त के लास्ट तक और सितंबर में मतलब बहुत ज्यादा दिखेंगे फूल आपको। ओके मतलब प्रॉपर वैली में जो फूल खिलते हैं हाँ वो इसी टाइम पे खिलते हैं, सितंबर तक। ओके। और जो ब्रह्मकमल बहुत लोग दिखने आते हैं वो सबसे ज्यादा कब होता है? ये अभी आजकल के ही महीने में ही, अगस्त और सितंबर वाले महीने में। ओके और उसके बाद हमारे यहाँ ये मानते हैं हाँ। कि जब नंदाष्टमी होती है ना, ओके उसके बाद नहीं तो उसके बाद तोड़ सकते हैं ब्रह्मकमल, उससे पहले ज्यादा नहीं तोड़ते, क्योंकि अष्टमी में सारे के सारे फूल लेके आते हैं नंदा माता को तो हमारे यहाँ प्रसाद के मतलब लिए। मान्यता है कि जब ब्रह्मकमल को लेके आता है तो नंदा माता जो पार्वती माता है वो भौरे के रूप में एक फूल के ब्रह्मकमल साथ में आती है ओके। हमें आशीर्वाद देने के लिए। ओके अपने, क्योंकि यहाँ जो ये रीजन है ना वो नंदा माता का मायका है, तो वहाँ फिर बुलाने जाते हैं, फिर ब्रह्मकमल तोड़ के लाते हैं, उसमें भवरे के रूप में फिर अपने मायके आती है फिर माता। 3-4 दिन की नंदाष्टमी होती है, फिर वापस ससुराल अपने चले जाती है। ओके। ये दोनों जो ट्रैक है, सबसे बेस्ट कौन सा महीने में, कौन सा वीक में करना अच्छा होगा? मतलब सब कुछ मिलेगा, बेस्ट कौन सा है? हेमकुंड वाला दोनों। एक अगर साथ कोई भी बंदा starting वैली ऑफ फ्लावर्स और हेमकुंड करने के लिए आ रहा है तो जुलाई और अगस्त महीने में कौन से डेट पे या कौन सा वीक पे आने से सबसे ज्यादा अच्छा है? मुझे लगता है कि सितंबर में ठीक है, क्योंकि सितंबर first सितंबर में कोहरा नहीं रहता, ओके तो आप पूरा फिर साफ देख सकते हो। अभी कोहरा है, अभी देखा होगा आपने 5 मिनट में साफ हो रहा है, 5 हाँ, मिनट में हाँ, दिख रहा राइट, है। राइट। हाँ, तो सितंबर में कोहरा नहीं रहेगा, तो वो बेस्ट टाइम रहेगा फिर उस सितंबर टाइम के पे। फर्स्ट वीक में, हाँ, फर्स्ट first वीक week। से लेके 10 के बीच में, 10 1 से 10। और कब बंद हो जाता है? ये अक्टूबर 10 को बंद हो दोनों जाता है। दोनों ही। हेमकुंड होता है, वैली ऑफ फ्लावर भी उसी वैली टाइम हो पे। जाता है, पर अब थोड़ा एक्सटेंड कर लिया तो वो 25 तक भी जा सकता है। वैसे तो 10 अक्टूबर को लेकिन बंद होता अक्टूबर है। में तो फ्लावरिंग नहीं होता ना। नहीं, फिर उसके बाद वो फिर पतझड़ आ जाता है, फिर वो झड़ने लग जाते हैं सारे के सारे। थैंक यू सो मच, हाँ, थैंक और यू फिर सो मच। हमारे यहाँ ये भी कहते हैं कि इतने महीनों के बाद, ये अक्टूबर के बाद ऐसे जंगलों में नहीं जाते, क्योंकि जो ये आंचड़ियाँ जो परियां होती है ना, वन देवियाँ, वो लगनी शुरू हो जाती है फिर इस टाइम पे, और फिर ऑक्सीजन का लेवल भी थोड़ा कम हो जाता है इस टाइम पे फिर। ओके अगस्त के टाइम नहीं, अक्टूबर के बाद। अक्टूबर के अच्छा। बाद और ये यहाँ दोनों बंद हो ट्रैक जाता है। स्टार्ट होता है जून महीने में, हाँ फर्स्ट वीक में। हाँ, मई लास्ट ये मई के टाइम 25 पे। को मई खुल 20 जाता है। ओके उसके बाद से अक्टूबर तक दोनों ही। हाँ, नहीं, वैली तो लेट खुलता है, 1 हफ्ते या 2 हफ्ते लेट अच्छा। खुलता है, पर ये 25 मई को खुल जाता है हेमकुंड साहिब। अच्छा, आप लोगों का नाम एक बार बता दीजिए। हाँ, मेरा नाम संजना भंडारी। ओके मैं प्रियांशा भंडारी, ओके प्राची भंडारी, संस्कृति भंडारी। ओके, थैंक यू सो मच गाइस, थैंक यू। मेरे चैनल का नाम सन्ना बद्रीनाथ से, क्योंकि हम सब बद्रीनाथ से हैं। ওকে নাইস, কাল যা रहे हैं हम लोग बद्रीनाथ। দেখলেন আপনাদেরকে কিরকম লোকাল মানুষের মুখ থেকে অথেন্টিক ইনফরমেশন দিয়ে দিলাম, তাছাড়া যারা কিউট প্রাণীর সাথে আলাপও করিয়ে দিলাম। এই জন্যই বলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, অথেন্টিক ইনফরমেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব সাহেল স্টোরিজ। এখন বাজে 3:30। ওঠার সময় যে দোকানে চা খেয়েছিলাম বা আশেপাশের যে দোকানগুলো সমস্তটাই খোলা ছিল, এখন কিন্তু সব বন্ধ হয়ে গেছে, তো টাইমিংটা কিন্তু মাথায় রাখবেন। আমরা প্রায় 3 কিলোমিটার চলে এলাম। কিছুটা বৃষ্টি হওয়ার পর দেখুন ভ্যালিটা হালকা হালকা খুলেছে, অপূর্ব দেখতে লাগছে। ওপরের বেশ কিছু দোকানপাট বন্ধ ছিল, বাট এখানে কিন্তু কিছু দোকানপাট এখনো খোলা আছে, তো অসুবিধে নেই, যদি কিছু খেতে চান খেতে পারেন। এখন প্রায় 4টে বাজে। ওদের সাথেই আমরা একসাথে নামছিলাম, এখন বাইরে বৃষ্টিও হচ্ছে, গরম গরম চা খেলাম। একটা কোয়েশ্চেন এখানে আসার আগে আমাদের মনেও ছিল যে
কেদারনাথ, বদ্রীনাথ, ভ্যালি অফ ফ্লাওয়ার্স এবং হেমকুণ্ড সাহেব, এই চারটে জিনিস মানে চারটে ट्रैक একসাথে করব। तो कौन समय एले ভালো হয়? ये चारों अगर कोई एक साथ करना चाहता है कौन सा महीने में आना बेस्ट होगा? सितंबर के महीने में, क्योंकि उस टाइम पे भीड़ कम रहती है और बारिश नहीं रहती है, मानसून चला जाता है, बहुत बेस्ट टाइम है वो। आपको हर चीज़ अच्छे से, व्यूज़ वगैरह सब बहुत अच्छे से दिख जाएगा, दर्शन प्लस बहुत अच्छे से होंगे। ओके, सुने नीले। और आप बद्रीनाथ के लोकल हो ना? जी। तो अगर किसी के पास एक दिन है बद्रीनाथ घूमने के लिए, वो क्या क्या घूम सकते हैं? बद्रीनाथ में तो दर्शन करने के बाद आप बामणी और माणा गांव जा सकते हो, क्योंकि जो बद्रीनाथ के लोकल्स हैं वो बामणी और माणा गांव में रहते हैं। और 6 महीने फिर हम लोग पांडुकेश्वर आ जाते हैं और माणा वाले फिर गोपेश्वर आ जाते हैं घिंगराड़। हाँ जी। और ये केदारनाथ बद्रीनाथ ये अगर दोनों घूमे तो कितना दिन चाहिए? मान सकते हैं 4 या 5 दिन, क्योंकि बद्रीनाथ एक दिन में हो जाता है, केदारनाथ के लिए 2 या 3 दिन लग जाते हैं। আশা করছি এই ইনফরমেশনগুলো আপনার কাছে হেল্পফুল ছিল পরবর্তীকালে পরিকল্পনা করার জন্য। खिली मखम्याली बुग्यालो माँ सरील क्या बुन, आखी रैगनी देख दी स्वर्ग पहुँच गे मन, आखी रैगनी देख दी स्वर्ग पहुँच गे मन, मालू ग्वीरालू का बीज खिली सचिनी आहा, मालू ग्वीरालू का बीज खिली सचिनी आहा। বৃষ্টিটা এখন পুরোটা থেমে গেছে আর আমি যে ভিউটা এখন দেখছি জাস্ট দেখুন একবার, কি অপূর্ব লাগছে চারদিকটা। ফিরে যাওয়ার সময় ভগবান আমাদের জন্য এই ভিউটা রেখে দিয়েছিল বোধহয়। আস্তে আস্তে আমরা নামছি। ওই যে দূরে যে গ্রামটা দেখতে পাওয়া যাচ্ছে দ্যাট ইজ ঘাঙ্গারিয়া, মানে এখান থেকে আর 3 কিলোমিটার গেলেই কিন্তু আমরা পৌঁছে যাব। আর এখন ভিউটা একবার দেখুন, বারবারই আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি, পাগল করা ভিউ সিরিয়াসলি। বিশ্বাস করুন ফেরার পথে যে এরকম অসাধারণ সব দৃশ্য আমাদের জন্য অপেক্ষা করছে সেটা সত্যিই কল্পনা করিনি। দূরের পাহাড়গুলোর গায়ে জড়িয়ে থাকা ঘন সাদা সাদা মেঘগুলো যেন এক অন্যরকম পৃথিবীর ছবি এঁকে দিয়েছে। বারবার দাঁড়িয়ে পড়ছিলাম আমরা, কিছুতেই চোখ ফেরানো যাচ্ছিল না এই দৃশ্যগুলো থেকে। বর্ষাকালে পাহাড়ের এটাই তো আসল জাদু, প্রতিটা মোড়েই অপেক্ষা করে থাকে নতুন কোনো সৌন্দর্য। অগাস্টের ফার্স্ট উইকে এসে যে ভিউটা আমরা পাচ্ছি জাস্ট কিচ্ছু বলার নেই, ভাষা নেই। আপনাদের যদি কোনো ভাষা থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে দিয়ে যাবেন। 6:06 আমরা রওনা দিয়েছি আমাদের হোটেলের পথে। এই দাদার দোকানে একটু দাঁড়িয়েছি, দাদা ভেলপুরি বানিয়েছে, কি চরম ভেলপুরি বানিয়েছে ভাবতে পারবেন না। এই দাদার দোকানে খেতে পারেন, দারুণ। আমরা সবাই একটা করে ওয়ার্ড বলবো এই ভেলপুরিটা কেমন ছিল সেটা। আমার কাছে অমৃত। অতুলনীয়। একটা ওয়ার্ড হয় না ভাই, সরি সরি সরি, একটা ওয়ার্ড হচ্ছে না। প্রথমে বললো কেউ খাবে না, বিশেষ করে দাদা, তারপর খাওয়ার পরে বলছে না, প্রথমে একটা প্লেট, তারপর দুটো, তারপর তিনটে, তারপর 4টে প্লেট। কি ভালো খেতে, না খেলে বুঝতে পারবেন না। সত শ্রী আকাল। মানে এই লাস্ট কজন বেঁচে আছি আমরা, নিচে নামছি। এইমাত্র যে কিউট অ্যানিমেলটাকে দেখলাম, কি বলে ওটাকে? ওটাকে অনেকটা হ্যামস্টারের মতো দেখতে আর র্যাবিটের মতো দেখতে। কিরকম লুকিয়ে লুকিয়ে দেখছিল, মানে আজকে আমাদের দিনটা পরিপূর্ণ। ফার্স্ট তো দেখে মনে হলো যে ইঁদুর, ঠিক আছে, তারপরে পুরোটা যখন বেরোলো তারপরে অনেকটা হ্যামস্টারের মতো দেখতে লাগলো। কি কিউট দেখতে, কি সুন্দর কালার। আজকে দুটো প্রাণীকে দেখলাম এত কিউট কিউট, সিরিয়াসলি আমাদের না ভালো লাগলো তো প্রথমে একটা, হ্যাঁ ওটাকে মানে অনেকটা সুগার গ্লাইডারের মতো লাগলো। না খুব ভালো, আমাদের মনটা না সবার খুব খুশি হয়ে গেছে। এখন এটা ফেরার একটা ফল। এক্স্যাক্টলি, সিরিয়াসলি বলছি, ভগবানের আমাদের উপর আশীর্বাদ আছে। কি কিউট এটা, এটা কি কিউট, কি সুন্দর দূরে দূরে খাচ্ছিল এটা। এই দেখুন, খুব হ্যাপি আমরা, খুব হ্যাপি আজকে, খুব হ্যাপি। यहाँ लिपगार्ड है ना, भालू भी है।
और भी जानवर होंगे। ये रोड के आसपास आता है, ट्रेकिंग रूट के अरे वो अभी हाँ अभी जी। इनका ही इलाका है भाई ट्रेकिंग ये। रूट के आसपास आता है जानवर? आते हैं रात को, वही आते हैं। दिन में हम घूमते हैं, रात में वो घूमते हैं। हाँ तो फिर जो दुकान खोल के फिर बैठा वो है थोड़ा वो तो धीरे भी बोला, चल रहे थे वो इनके साथ जो थे। रात में भी उधर बैठता है। हाँ बैठते हैं, वो अपना कवर करके बैठते हैं ना। उनको दिखा नहीं आपने, वो कवर पूरा किया पूरा होता पूरा ना, कवर किया हुआ। बंद कर लिया था क्योंकि जा नहीं रही थी संगत, अभी आ रही है, उन्होंने लॉक कर लिया पहले ही। এক্স্যাক্টলি 7:19 আমরা মোটামুটি চলেই এসেছি ঘাঙ্গারিয়ার কাছে। সামনের ভিউটা কি অপূর্ব লাগছে একবার দেখুন। এই যে যেখানটা আলো জ্বলছে ওটাই হচ্ছে ঘাঙ্গারিয়া গ্রাম। ওপরে সাদা সাদা মেঘ, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি, এদিক দিয়ে নদীটা বয়ে যাচ্ছে, অপূর্ব দৃশ্য। এক্স্যাক্টলি 7:30 বাজে, আর এখান থেকে দাঁড়িয়ে যা ভিউ পাচ্ছি, আমি কয়েকটা ছবি অ্যাটাচ করে দেবো, জাস্ট পাগল হয়ে যাবেন দেখে, অপূর্ব ভিউ। 7:50 আমরা ফাইনালি পৌঁছালাম ঘাঙ্গারিয়াতে। এর আগের ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম এই রুটে গেলে প্রথম কোন হোটেলটা পড়বে বা সমস্ত কিছু, তাই যারা আগের ব্লগটা দেখেননি তারা প্লিজ দেখে নেবেন। 8:30 বাজে আমরা ডিনার করতে চলে এসেছি শ্রী নন্দা লোকপাল প্যালেস। এই হচ্ছে আজকে আমাদের ডিনারের মেনু, ফাটিয়ে খাবো। তার সাথে এই যে পরোটাও চলে এসেছে, কালকে খেয়েছিলাম, চূড়ান্ত ভালো লেগেছিল আমাদের। কালকে রাত্রে আমরা জাস্ট ভুড়ি ভোজ করেছি, মানে যা পেরেছি তাই খেয়েছি, কারণ আমরা 2 দিন পর পর ট্রেক সাকসেসফুলি কমপ্লিট করে কালকে সেলিব্রেট করেছি। কেমন লাগলো বলো এবং এক্সপিরিয়েন্স? তার উপর কালকে আমরা এত খুশি হয়েছি ওই ছোট ছোট কিউট কিউট প্রাণীগুলোকে দেখে, এবং সন্ধ্যেবেলা ফিরেছি একটা অন্যরকম অ্যাডভেঞ্চার। একদম। এটাই হয় ট্রেকে এলে, কোনোদিন কিছু এক্সপেক্ট করে আসবে না, জাস্ট এনজয় হোয়াট এভার দ্য নেচার হ্যাজ টু অফার। যা দেবে জাস্ট ওপেন আর্মসে নিয়ে নাও, তারপর দেখবে সবকিছু ভালো লাগবে। একদম। এবং সব থেকে বড় কথা, দাদা বলেছিল করবো না, এবং করার পরে কালকে আমরা সন্ধ্যেবেলা 7:30টার সময় ফিরেছি। আমরাই মানে লাস্ট যে ফিরেছি, এতটা এনজয় করেছি। তোমার কেমন লাগলো জীবনের সেকেন্ড ট্রেক? আমার তো খুব ভালো লাগলো। ভ্যালি অফ ফ্লাওয়ারতে মানে তোমার ওই রুটটায় পুরোটাই ভিউটাই আলাদা ছিল, মানে খুব সুন্দর ছিল। কিন্তু কালকে হেমকুণ্ডে যাওয়ার সময় বোরিং লাগছিল, মেঘলা করে এসেছিল, কিন্তু আসার সময় মানে আলাদাই ওয়েদার হয়ে গিয়েছিল, একদম খুব ভালো লেগেছে। সকালবেলাও আমরা ওই একই রেস্টুরেন্টে ভালো করে খাওয়া দাওয়া করলাম। এখন ঘাঙ্গারিয়াকে বিদায় জানিয়ে আমরা চলছি গোবিন্দঘাটের পথে। এবং দেখুন যখন যাচ্ছি, ভগবান কিন্তু আমাদের জন্য ওয়েদারটা আবার খুলে দিয়েছে। আরো বেশি, মানে 4 দিনের মধ্যে আজকে বেস্ট লাগছে ওয়েদারটা এখনো পর্যন্ত। এত সকালবেলা এতটা ক্লিয়ার থাকে না, পুরো ব্লু স্কাই, সাদা মেঘ, মানে যা যা দরকার ঠিক ওগুলো রয়েছে। আর আমরা 8টার সময় আমাদের হোটেল থেকে স্টার্ট করে একদম। দিয়েছি, আমাদের ব্যাগও দিয়ে দিয়েছি। আজকে 900 টাকার মধ্যে আমাদের 3টে ব্যাগ হয়ে গেছে। আগে মানে যেদিন এসেছিলাম 1500 নিয়েছিল, কারণ আজকে একজনের সাথে শেয়ারে হয়ে গেছে। আর একটা ইনফরমেশন দিয়ে দিই, আমরা অনেকটাই নিচে আছি, প্রায় কতটা হবে, 1 কিলোমিটার হবে? 1 কিলোমিটার না, 500 মিটার, 500 মিটার মতো। কিন্তু হাঁটতে ওরকমই ফিল হয় না। হ্যাঁ। তো এখানে যে লাক্সারি টেন্ট গুলো রয়েছে, অনেকেই থাকেন এখানে। যদি থাকেন একটা অসুবিধা হবে কি, আপনারা যখন ওই ট্রেক গুলো করবেন বারবার এতটা আপনাকে উঠে যেতে হবে। কারণ আমাদের হোটেল থেকে ওই জায়গাটা প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি, মানে ট্রেকিং পয়েন্টটা। তো এখান থেকে তো মিনিমাম 1.5 কিলোমিটার হবে। তো এটা এক্সট্রা আপনাদের অ্যাড হয়ে যাবে। তার থেকে ওইদিকে যত পারবেন কাছের দিকে হোটেল করলে বেটার হয় আমার মনে হয়। আমরা যে গোবিন্দঘাট যাচ্ছি, আজকের মোটামুটি পুরোটা রাস্তায় আমাদের ডাউনে যেতে হবে, এবং কিছুটা হয়তো 10-20% একটু আপ আছে, মানে ওইরকম স্টিপ কিছু না। তো খুব সহজেই নেমে যাওয়া যায়। আসার সময় কিন্তু মাঝপথের পর থেকে মানে শেষের দিকটা অনেকটাই কষ্ট হচ্ছিল আমাদের, কারণ একই রকম রাস্তা, একটু বোরও লাগছিল, বেশিরভাগ ভিউ কিছু পাচ্ছি না। তো আপনারা যদি এই রাস্তার ব্যাপারে ডিটেল ইনফরমেশন চান, তাহলে আমাদের প্রথম দিনে যে আমরা গিয়েছিলাম, মানে ফার্স্ট এই সিরিজের ফার্স্ট ব্লগটা দেখে নেবেন, তাহলে সমস্ত ব্যাপারে বুঝে যাবেন। যখন আমরা ঘাঙ্গারিয়া যাচ্ছিলাম একটা ব্রিজ ক্রস করেছিলাম, ব্রিজটা ভীষণ সুন্দর দেখতে, দেখুন এখান দিয়ে। বাট আমরা এটা দিয়ে কিন্তু উঠিনি, আমরা নিচে দিয়ে উঠেছিলাম। এখন যখন ফিরে যাচ্ছি আমরা এই ব্রিজটা দিয়ে যাব। এমন একটা সুন্দর লোকেশনে এই সিনেম্যাটিক ব্রিজটা দেখে আমরাও আর নিজেদের আটকাতে পারিনি। কিছুক্ষণের জন্য আমরাও একটু সিনেমার হিরো হিরোইন হয়েই গেলাম। কিছু ছবি, একটু মজা আর অনেকটা হাসির মুহূর্ত নিয়ে আমরা সবাই মিলে আবারও পথ চলা শুরু করলাম আমাদের শেষ গন্তব্যের দিকে। 11:15 বাজে, মোটামুটি অর্ধেক রাস্তা চলে এসেছি, আরো অর্ধেক বাকি। এখন গাছের তলায় বসে বেঞ্চে
ব্রেকফাস্টে যেটুকু আইটেম খেতে পারিনি সেটা নিয়ে এসেছিলাম প্যাক করে, সেটা খাচ্ছি। এখানে দাদা খাচ্ছে স্যান্ডউইচ, সুন্দর এখানে ঠান্ডা হাওয়া, এই বেচারা ঘোড়াগুলো হেঁটে হেঁটে যাচ্ছে। আহ যারা পরবর্তীকালে ট্রেকটা করতে আসবেন তাদের জন্য প্যাকিং এর একটু টিপস দিয়ে দিই। আমাদের ওপরে মানে আমরা ছিলাম 31 জুলাই, 1 আগস্ট অ্যান্ড 2 আগস্ট, টেম্পারেচার ছিল 1 থেকে 10 ডিগ্রির মধ্যে। তো আপনাদেরকে বলবো হালকা পাতলা একটা জ্যাকেট বা উইন্ডশিটার আনলেই হয়ে যাবে। খুব একটা মোটা জ্যাকেট আনার প্রয়োজন নেই, কারণ দিনের বেশিরভাগ সময়ই আপনারা হাঁটবেন, আর হাঁটলে খুব একটা ঠান্ডা লাগবে না। আর চেষ্টা করবেন র্যাপিড ড্রাই যে ড্রেসেসগুলো হয় সেগুলো ডিক্যাথলনে পাওয়া যাবে, বিভিন্ন ব্র্যান্ডের হয়, টি শার্ট বা ট্রেকিং প্যান্ট, সেগুলো আনবেন। তাহলে কি হবে, যদি বৃষ্টিতে ভিজেও যায় সেগুলো কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায়, সেগুলোর ওজনও কম হয়, আপনাদের প্যাকিংয়ে সুবিধা হবে। একটা ড্রেসেস এক্সট্রা আনতে পারেন ইন কেস যদি বৃষ্টিতে পুরোটা ভিজে যান। আদারওয়াইজ তো ছাতা বা রেনকোট থাকলে ড্রেসেস ভেজার কোনো চান্স নেই। মানে যতটা পারবেন লাগেজটা হালকা করার চেষ্টা করবেন, তাহলে কি হবে, আমরা যেরকম লাগেজ ক্যারি করছি না নিজেরা, আমরা পিট্টু নিয়ে নিয়েছি, আপনারা কিন্তু নিজেরা লাগেজ ক্যারি করে ওপরে যেতেও পারেন, নিচে নামতেও পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ব্যাগের ওজনটা কমাতে হবে, আর এইভাবেই ব্যাগের ওজনটা কমবে। একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই, যারা পুলনা থেকে ঘাঙ্গারিয়ার উদ্দেশ্যে ট্রেক করবেন তাদেরকে প্লিজ সাজেস্ট করব যত তাড়াতাড়ি পসিবল বেরিয়ে যান, কারণ এই ট্রেকটা 10 কিলোমিটারের ট্রেকটা কিন্তু নট ইজি। আমাদের উঠতেও কিন্তু যথেষ্ট কষ্ট হয়েছে, এখনও আমরা নামছি, আমাদের কিন্তু নামতেও কষ্ট হচ্ছে। নামার সময় জানেন হাঁটুতে একটা প্রেশার পড়ে, এই কথাটা মাথায় রাখবেন, বেশি দেরি করবেন না। দেরি করলে কিন্তু মাথার উপর রোদটা সেরকমভাবেই চড়াও হবে, তখন উঠতে নামতে দুটোই কষ্ট হবে। অনেকে এটাকে হয়তো ইজি হয়, Exactly. কতটুকু টাফ হবে, কিন্তু হ্যাঁ। না, আমার বরং এটাকে বেশি কঠিন লেগেছে। ওই দেখতে পাওয়া যাচ্ছে পুলনা, আর এখন ঘড়িতে সময় হচ্ছে 1:40, অলমোস্ট পৌঁছেই গেছি আমরা। এখনো কিছু মানুষজন স্টার্ট করছেন, ভাবুন একবার। ये पैदल जाएगी दादा? हाँ, कितना एज है इसका? 6। क्या बात है, सही है। ये क्या पीती है बताओ, कौन सा जूस पीती है बताओ। दूध पीती, दूध पपीते का जूस पीती है। ठीक है, जाओ, ऑल द बेस्ट। আমরা পুলনার যে ট্যাক্সি স্ট্যান্ড সেখানে পৌঁছে গেছি। আর একটা কথা বলে দিই, বৃষ্টিটা চালু হয়ে গেছে, যেটা দেখলাম 3-4 দিনের এক্সপিরিয়েন্সে, যে দুপুর 1-1:30-2টোর পর থেকেই কিন্তু হালকা হালকা বৃষ্টি চালু হয়ে যাচ্ছে। তো যত তাড়াতাড়ি পারবেন চলে আসবেন। যাদের কাছে অনেক লাগেজ থাকবে এবং যারা ঘোড়ায় করে নিজেদের লাগেজ ওপরে নিয়ে যেতে চান, তাদের জন্য এখান থেকে একটা রেট ফিক্সড করে দেওয়া আছে, সেটা স্ক্রিনের উপরে দিয়ে দিলাম। আর আমরা এখন যাওয়ার জন্য গাড়ি পেয়ে গেছি গোবিন্দঘাটে। এক্স্যাক্টলি 2:14 আমরা পুলনার স্ট্যান্ডে চলে এলাম। এরপর এখান থেকে আমরা যাব পার্কিং এরিয়ায় ওদিকে, কারণ আমাদের গাড়ি অলরেডি ওখানে এসে অপেক্ষা করছে। আচ্ছা, ওখান থেকে আমরা আবার এলাম হোটেল শুভমে, যেখানে আমরা প্রথম দিন এসেছিলাম। এখানে লাগেজ রেখে গিয়েছিলাম, এই লাগেজগুলো এখন গাড়িতে তুলে দিচ্ছি। এখান থেকেই আমরা ভাত ডাল দিয়ে লাঞ্চটা সেরে নিলাম। এবার এখান থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি বদ্রীনাথের উদ্দেশ্যে। এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 26 কিলোমিটার মতো, সময় লাগবে 1 ঘন্টা। বৃষ্টিটা কন্টিনিউয়াসলি হচ্ছে, চলুন একসাথে জার্নির মজা নিই।